যে খবরের দিকে নজর না রাখলেই নয়। মুম্বাই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় 417 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে 255 কোটি টাকা নগদ এবং 13 কোটি টাকা মূল্যের গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো পর্যন্ত ইডি এই মামলায় 39টি জায়গায় অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 417 কোটি টাকার সম্পদ। ইডি তদন্তের সময় জানতে পেরেছিল যে দুবাইতে গা ঢাকা দিয়ে থাকা অনলাইন বেটিং অ্যাপের প্রধান অভিযুক্ত সৌরভ চন্দ্রকার 2023 সালে ফেব্রুয়ারিতে দুবাইতে নিজের বিয়ের অনুষ্ঠানে নগদ 200 কোটি টাকা খরচ করেছিলেন। প্রশ্ন, কে এই সৌরভ চন্দ্রকার? কেন হঠাৎ করে উপচে পড়লো এই ব্যক্তিটির নাম? কেন ইডি হঠাৎ করে সৌরভ চন্দ্রকারের ওপর ঝাঁপিয়ে পড়লো? তার কারণ প্রশ্ন 200 কোটি টাকার। 200 কোটি টাকা কোথা থেকে এলো? একজন সাধারণ মানুষের যা আয়, সেই আয় অনুসারে একজন মানুষ তার বিয়েতে 200 কোটি টাকা খরচা করছে, তাও আবার কোথায়? দুবাইয়ের মতো জায়গাতে। কোথায় তার বাড়ি? প্রত্যন্ত একটি গ্রামে। বলবো ক্রমশ প্রকাশ্য, আরও বলবো। এই বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে লাইভে জুড়বে কিছুক্ষণের মধ্যেই অভ্রদীপ, আমাদের প্রতিনিধি। কিন্তু প্রশ্ন এই সৌরভ চন্দ্রকার নিয়ে। সৌরভ চন্দ্রকার কে এবং তার সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষের ওপরই এখন প্রশ্ন আসছে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি? আসছি একটা ছোট প্রতিবেদনের পরে, দেখাবো একটা প্রতিবেদন। গোপন সূত্রে খবর পেয়ে মহাদেব এক নামে অনলাইন বেটিং সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে 417 কোটি টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার রাতের ঘটনা, যা গোটা শহরবাসীকে নাড়িয়ে দিয়েছে। কার্যত টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এবার ইডির র্যাডারে মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থা। জানা যাচ্ছে এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। সেখানকারই বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হতো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে উঠে এসেছে হাওয়ালা যোগের তথ্য। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন দুবাইয়ে বসেই প্রতারণার জাল বিছানো হয়েছিল একাধিক মেট্রো সিটিতে। একটি প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা, মুম্বাই, ভোপালে একযোগে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। বহু তথ্য যেমন হাতে এসেছে, তেমনি উদ্ধার হয় 417 কোটি টাকা নগদ, সঙ্গে সোনার বাট, গহনা। এই অনলাইন গেমিং অ্যাপ সংস্থা ফ্র্যাঞ্চাইজি দিত, তাদের আবার কমিশনও দিত। তারাই মূলত শহরগুলির বুকে জাল বিছত। মোটা অঙ্কের টাকা জেতানোর টোপ দেওয়া হতো। সেই ফাঁদে পা দিয়েই নিঃস্ব হতেন অ্যাপ ব্যবহারকারীরা। অনলাইন গেমিং অ্যাপের মতোই অনলাইন বেটিং অ্যাপ। মূলত মাঝবয়সী থেকে বয়স্করা বেটিং অ্যাপে টাকা লাগাতেন, তাদেরকেই টার্গেট করা হতো। সংস্থার অন্যতম মালিক সৌরভ চন্দ্রকার। সৌরভ চন্দ্রকার দেশের আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মহাদেব বেটিং অ্যাপ নামে এক অনলাইন বেটিং প্রতারণা চক্রের তদন্তে নেমেছিল ইডি। তাতেই পেঁয়াজের খোসার মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। 5,000 কোটি টাকার আর্থিক দুর্নীতির তথ্য সামনে এসেছে। নাম জড়িয়েছে 14 জনেরও বেশি বলিউড তারকার। আর এই সংস্থারই এক অন্যতম মালিক হলেন সৌরভ চন্দ্রকার। তিনি নিজের বিয়েতেই খরচ করেছেন 200 কোটি টাকা। কিভাবে উত্থান এই সৌরভের? বছর 35-এর এক যুবক, বাড়ি ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকা ভিলাইতে। দীর্ঘদিন ধরেই থাকেন সৌদি আরবে। সেখানেই ব্যবসা জমিয়ে বসেছিলেন অনলাইন বেটিং অ্যাপ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে যিনি বিয়ে করেন, আর সেই বিয়েতে খরচ করেন 200 কোটি টাকা। বিয়েতে নিমন্ত্রিত আত্মীয়রা প্রত্যেকেই গিয়েছিলেন ব্যক্তিগত বিমানে। আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তারকা। আর এই সৌরভ চন্দ্রকারের একটি বিয়ের ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে যে সেখানে পারফর্ম করেছেন আতিফ আসলাম, নেহা কাক্কর, বিশাল দাদলানিরা। এই সৌরভ চন্দ্রকারই দেশের 5,000 কোটি টাকার স্ক্যামের মূল চক্রী। কিভাবে বেছানো হয়েছিল প্রতারণার জাল? সৌদি আরবে ছিল মহাদেব বেটিং অ্যাপ সংস্থার সদর অফিস। তারা একাধিক মেট্রো সিটিতে তাদের শাখা খুলেছিল, একাধিক ফ্র্যাঞ্চাইজি দিত। সহকারীর সঙ্গে 70 থেকে 30 অনুপাতে ব্যবসার ডিল হতো। এই ব্যবসার বেশিরভাগ টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে যেত। অনলাইন বেটিং অ্যাপগুলি সাধারণত যা করে থাকে, অর্থাৎ মোটা টাকার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের টানত।
প্রতারণার মাধ্যমে সেই টাকা জমা পড়ত একাধিক বেনামি অ্যাকাউন্টে। ইডি আধিকারিকরা এটাও দাবি করেছেন এই বেটিং অ্যাপ তার সংস্থার প্রচারের জন্য একটি বিশাল অঙ্কের টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ করত। তারকাদের দিয়ে বিজ্ঞাপন দেয়াতেন যাতে গ্রাহকরা আকৃষ্ট হন, ফ্র্যাঞ্চাইজি নেয়ার জন্য আরও লোক বিনিয়োগ করেন। বিজ্ঞাপন আর বিনোদনের বিষয়টি দেখার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও অ্যাড এজেন্সিকেও 112 কোটি টাকা দেওয়া হয়েছিল। সৌরভ ও রবির পাতানো প্রতারণার এই সাম্রাজ্য জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত বলে দাবি করেছেন ইডির আধিকারিকরা। আপাতত তারা গায়েব, তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে ইডি। তবে এই তদন্তে ইডির র্যাডারে রয়েছেন বলিউডের 14 জন প্রথম সারির তারকা ও গায়কের নামও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। যে বিষয়টি আপনাকে দেখালাম আপনাদের এতক্ষণ পর্যন্ত, যে ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা বলছি, 417 কোটি টাকা উদ্ধার করেছে ইডি, তাও আবার কোথা থেকে? কলকাতা থেকে, সদর কলকাতা থেকে একেবারে উদ্ধার 417 কোটি টাকা উদ্ধার। সোনার বার, গহনা। প্রশ্ন অনেকগুলো, একাধিক প্রশ্ন এখানে উঠছে। প্রশ্ন, এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল অনেক তারকা যোগ বিভিন্ন রকম। কিছুদিন আগেও আমরা দেখেছি ফ্ল্যাট দুর্নীতি মামলাতে হঠাৎ করেই কিন্তু নুসরাত জাহানের নাম উঠে এসেছিল। এটা দেখা যাচ্ছে, এটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব তারকারা কোনো না কোনো স্ক্যামের সাথে জড়িয়ে পড়ছে। যদিও বা এটা বিচারাধীন ব্যাপার, অভিযোগ আসে, নানান রকম অভিযোগ আসে, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো সময় বলবে। কিন্তু তদন্ত সাপেক্ষে বারবার অনেক তারকার নামই কিন্তু সামনে আসে। কিন্তু এবার কিন্তু কোনো টলিউড অভিনেতা বা অভিনেত্রী নয়, একেবারে বলিউড অভিনেতা বা অভিনেত্রী। আবার অনেক সময় দেখা যাচ্ছে গায়ক। কেন এই নামগুলো উঠছে? কেন নেহা কক্করের নাম উঠছে? নাম এখানে বলতে হচ্ছে তার কারণ নাম প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে নাম উঠছে আতিফ আসলামের মতো বিখ্যাত গায়কের, যাকে আমরা সব সময় হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে বেড়াই তাদের গান শুনবার জন্য। বিশাল দাদলানি থেকে শুরু করে নানান রকম গায়ক এবং অভিনেতাদের নাম, টাইগার শ্রফের নামও আসছে, এই প্রকাশ্যে আসছে। এই সৌরভ চন্দ্রকার, এই ব্যক্তিটিই বা কে? এই ব্যক্তিটির প্রকাশ্যে আসার হঠাৎ করে কারণ কি দেখালো? কেন হঠাৎ করে সৌরভ চন্দ্রকার সামনে আসলো এবং কোথা থেকে পেলেন তিনি এত টাকা? একেবারে 200 কোটি টাকা দিয়ে বিয়ে, অর্থাৎ সামান্য একজন মানুষের ক্ষেত্রে, আমার আপনার মতো মানুষরা সাধারণ একটা ইনকামের সোর্স যদি আমরা দেখি, তাতেও কোনো সময় এটা পসিবল নয় যে 200 কোটি টাকা দিয়ে বিয়ে করছে। এটা কারা করে? নেতারা, কোনো নেতা করতে পারে, কোনো অভিনেতা করতে পারে, কোনো গায়ক করতে পারে, বা কোনো সেলিব্রিটি করতে পারে, এটা ফ্যাক্ট হতে পারে, ইটস পসিবল। বাট কিন্তু প্রশ্ন কিন্তু আসছে সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষ, সৌরভ চন্দ্রকার একেবারে সাধারণ একজন মানুষ, তার কাছে 200 কোটি টাকা কোথা থেকে এলো? কোথা থেকে এই 200 কোটি টাকা রপ্তানি? এই মহাদেব বেটিং অ্যাপটাই বা কি? কেন আসছে? এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকম স্ক্যাম হচ্ছে। গতকালই আপনাদের আমরা শুনিয়েছিলাম একেবারে বায়োমেট্রিক দিয়ে স্ক্যাম হচ্ছে, অর্থাৎ কি 10 হাতের ছাপ নেওয়া, তারপর সেখান থেকে হাওয়া, কোথায় হাওয়া হয়ে যাচ্ছে টাকাগুলো? অ্যাকাউন্ট থেকে টাকা নেই, হঠাৎ করে আপনি এই চোখের ঝলক ফেলবেন আর টাকা উধাও। একই রকমভাবে মহাদেব বেটিং অ্যাপ, নতুন এক অ্যাপের প্রতিশ্রুতি কোথা থেকে আসছে? মানুষ কেন ইনভলভ হচ্ছে এই জিনিসগুলোর ওপর? একাধিক প্রশ্ন কিন্তু আসছে। হঠাৎ করে কলকাতায় কেন হাব হয়ে দাঁড়াচ্ছে? বিস্তারিত জানবো, আরেকটু বোঝার চেষ্টা করব, কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি, একেবারে গ্রাউন্ড জিরোতে সরাসরি রয়েছে অপ্রদীপ, আমাদের প্রতিনিধি। অপ্রদীপ, তোমার কাছে এটা জানতে চাইবো, এর আগে দেখেছি মধ্যপ্রদেশ, ভোপাল, যা জানা যাচ্ছে এখানে এই জায়গাগুলোতে এতদিন অবধি বেটিং অ্যাপটা ছিল, এখন দেখা যাচ্ছে কলকাতা। বারবার দেখছি বিভিন্ন রকম স্ক্যামের নাম অনুসারে একেবারে কলকাতার নাম প্রকাশ্যে আসছে। কলকাতা কি হাবে পরিণত হয়ে যাচ্ছে? অপ্রদীপ, এই 417 কোটি টাকার যে উদ্ধার হয়েছে, সেই 417 কোটি টাকা কিন্তু শুধুমাত্র কলকাতা থেকে উদ্ধার হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 417 কোটি টাকা কলকাতা, ভোপাল এবং মুম্বাইয়ে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা উদ্ধার করেছেন। শুধু 417 কোটি টাকা নয়, তার সঙ্গে রয়েছে আমার প্রশ্নটা এটা ছিল না অবধি, প্রশ্ন আমার এটাই ছিল, যে এরকম স্ক্যাম কিন্তু বারবার দেখা যাচ্ছে কলকাতার বুকে
নানান রকম স্ক্যাম উঠে আসছে। কখনো এই প্রতারণা, এর আগেও আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে এই কলকাতার মধ্যেই নানান রকম স্ক্যামগুলো কিন্তু উঠে আসছে। প্রশ্ন আমার এটাই, কলকাতা কি হাবে পরিণত হয়ে যাচ্ছে? এই স্ক্যামাররা কলকাতাকে কি একটা আইডিয়াল জায়গা বলে মনে করতে শুরু করলো? একদমই, সেখানেই দেখো তুমি যেরকমটা প্রশ্ন করছো, সেখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে রাজ্য প্রশাসনের ওপর, রাজ্য প্রশাসনের তাহলে আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করছে? কলকাতা পুলিশের যে এতগুলো উইংস আছে, সেই উইংসের কাছে কি কোনো রকম কোনো খবর নেই? কলকাতাতে বসে তারা এই যে এত বড় একটা 5,000 5,500 কোটি টাকার স্ক্যাম করছে, সেখানেই কিন্তু প্রশ্নটা উঠছে। কলকাতাতে যখন মহাদেব বেটিং অ্যাপ চলছে, তখন কেন কলকাতা পুলিশের তরফ থেকে বা এসবি, আইবি, সিআইডি রয়েছে, তারা কেন খবর পেল না? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কেন তাদের এই তল্লাশি অভিযানে নামতে হলো? সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে অঞ্জন। তোমাকে যেরকমটা জানিয়ে রাখবো, আমরা জানি কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো একসময়, তাদের কিন্তু তাদের এফিসিয়েন্সি কোথায় গেল সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে সিআইডির মতো দক্ষ অফিসার রয়েছেন, তারপরে লালবাজারের একাধিক উইংস রয়েছে কলকাতা পুলিশের, যেখানে আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কথা। যেহেতু এই যে 200 কোটি টাকা দিয়ে বিয়ে করেছেন এই যার নাম তুমি বললে সৌরভ চন্দ্রকার, সেই টাকা কিন্তু কলকাতা থেকেই গেছে। কেন তারা এই ব্যাংকের মাধ্যমে যে এত, হ্যাঁ, সৌরভ চন্দ্রকার, সেই যে ব্যাংক ট্রানজাকশন এত টাকার হলো, সেখানে কেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসাররা তারা কেন এটা ধরতে পারলেন না? এখানেই কিন্তু রাজ্য প্রশাসনের ওপর প্রশ্ন উঠে যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে সৌরভের সঙ্গে আরেকজনেরও নাম উঠে আসছে, রবি। এই রবিও কিন্তু ছিল ছত্তিশগড়ের বাসিন্দা। তারা কিন্তু কলকাতাতে বসে এই যে মহাদেব বেটিং অ্যাপের চক্রটা চালাতেন। তারা তারপর কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন, দুবাইয়ে তারা ঘাঁটি কেটেছিলেন। কিন্তু তারা কলকাতাতে যখন মহাদেব বেটিং অ্যাপ ছক সাজিয়েছিল, কলকাতা থেকে যখন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে যখন টাকা তোলা হচ্ছিল, তখন রাজ্য প্রশাসন কোথায় ছিল? সেখানে কিন্তু প্রশ্ন উঠছে। শুধু মহাদেব বেটিং অ্যাপ নয়, তার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন বেটিং অ্যাপ কিন্তু রাজ্যে ছড়িয়ে পড়ছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। রাজ্য নয়, অবধি শুধু রাজ্য নয়, এখানে প্রশ্ন আরও একটা আসে যে এর আগেও আমরা দেখেছিলাম সচিন তেন্ডুলকারও কিন্তু এইভাবে একটা চক্রে জড়িয়ে পড়েছিল। মানে এরকমই কিছু বেটিং অ্যাপের মাধ্যমে, গ্যামলিং অ্যাপের থ্রুতে তাকেও নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রোটেস্ট চলেছে। আমরা দেখতে পাচ্ছি মূলত এই ধরনের গ্যামলিং অ্যাপগুলো বা বিভিন্ন রকম বেটিং অ্যাপগুলোর ক্ষেত্রে নানান রকম অভিনেতা কিংবা অনেক সময় ক্রিকেটাররাও কিন্তু এর মধ্যে সামিল হচ্ছেন বা হয়তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছে। তার ফলে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু আরও বেশি পরিমাণে তাদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। কেননা মানুষ একটা মানুষকে তখনই একটা কোনো প্রোডাক্টকে বিশ্বাস করে যখন সেখানে কোনো রেপুটেড কোনো লোক তার সঙ্গে যুক্ত থাকে বা রেপুটেড কোনো লোকের তকমা থাকে সেখানে। এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বলিউড অভিনেতা এবং গায়কদের নাম উঠে আসছে অপ্রদেব। একদমই, তুমি যেমনটা বলছিলে, বিভিন্ন সেলিব্রিটির নাম এইখানে উঠে আসছে যে এই অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতেন টিভিতে, তার ফলে যাদের মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ানো যায়। এইখানেই কিন্তু যারা এই অনলাইন বেটিং অ্যাপ মহাদেব অ্যাপ তার যারা কর্ণধার ছিলেন, তাদের কিন্তু পরিকল্পনা এটাই ছিল যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য যারা, তাদেরকে দিয়ে প্রমোশন করিয়ে যারা ফাঁদে পড়বেন, ফাঁদে পা দেওয়ার জন্যই কিন্তু এদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হতো। আমরা দেখেছি বিভিন্ন যে বেটিং অ্যাপ রয়েছে তাদের কিন্তু একাধিক এরকমই পরিকল্পনা থাকে যে যারা সেলিব্রিটি রয়েছেন তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করিয়ে যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ানো যেতে পারে এবং যাতে মধ্যবয়স্ক থেকে যুবকরা যাতে তাদের আশায় এই যে মহাদেব বেটিং অ্যাপের মতো বিভিন্ন অ্যাপে যাতে টাকা লাগান। এই সব মূলত অ্যাপগুলো মূলত হয় যে কিছু টাকা লাগানোর বিনিময়ে হাই ইন্টারেস্টের রিটার্ন যাতে তারা পান, তার জন্যই কিন্তু যুবক যুবতীরা ফাঁদে পড়ে তারা কিন্তু টাকাটা লাগান। যখন তারা হাই রিটার্নটা তুলতে যান তখন কিন্তু তারা বুঝতে পারেন যে এই রিটার্ন তোলা যাচ্ছে না, এইটা প্রতারণার ফাঁদে তারা পড়েছেন। কিন্তু যখন তারা বুঝতে পারছেন যে এই রকম প্রতারণার ফাঁদে তারা পড়েছেন, তখন কিন্তু তারা অনেকটা দেরি করে ফেলেছেন। ততক্ষণে তাদের টাকা কিন্তু হাওয়ালার মাধ্যমে বিদেশে চলে গেছে। তোমাকে একটু থামাচ্ছি, এই হাওয়ালা বিষয়টা কি? এই হাওয়ালা বিষয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাবো। হাওয়ালা কথা অর্থ হচ্ছে লেনদেন।
লেনদেন, এটা মূলত একটি আরবি ভাষা হাওয়ালা, এবং এই হাওয়ালা হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে কোনো ডাইরেক্ট লেনদেন না হয়ে সরাসরি লেনদেন হওয়া, যে আমাদের অভ্রদীপ বলছিল, আমাদের প্রতিনিধি বলছিল হাওয়ালা। কন্টিনিউ করো অভ্রদীপ। একদমই, যেরকম এই হাওয়ালার মাধ্যমে দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা কিন্তু চলে যায় বিদেশে। যে এই হাওয়ালার মাধ্যমে যখন টাকা চলে যায়, কেন্দ্রীয় সরকারের দিকে কিন্তু বড় আঙুলটা সব থেকে আগে ওঠে, কারণ কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের অধীনে রয়েছে রিজার্ভ ব্যাংক, যাদের এই বিষয়টি দেখার কথা। তারা কেন এই বিষয়টি দেখে না যে এত হিউজ অ্যামাউন্টের ট্রানজাকশান দেশ থেকে বিদেশে যাচ্ছে? কোনো ট্রানজাকশান হতেই পারে দেশ থেকে বিদেশে, তার নির্দিষ্ট প্রসিডিওর থাকে, তার নির্দিষ্ট ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে, সেই তার মাধ্যমে যেতেই পারে টাকা। কিন্তু যখন তাই অভ্রদীপ, ধন্যবাদ তোমাকে। একদম যা বলছিল আমাদের প্রতিনিধি, প্রশ্ন ওঠে কেন্দ্রীয় সরকারের ওপর। আমরা যা জানতে পারি, এর আগেও আমাদের দেখিয়েছি আমরা যে রীতিমতো প্রধানমন্ত্রী বলছে যে আমাদের দেশ ধীরে ধীরে আস্তে আস্তে ক্যাপিটালিজম দিক থেকে বাড়ছে, একেবারে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে আসছে। তাহলে এই মানুষগুলো যারা এই বেটিং অ্যাপের মধ্যে প্রতিনিয়ত ইনভেস্ট করছে, তারা কিসের জন্য ইনভেস্ট করছে? তাদের কি হঠাৎ করেই টাকার খিদে চলে আসলো? তা কিন্তু একেবারেই নয়। তাদের প্রশ্ন উঠছে, তার মানে কোনো একটা জায়গাতে টাকার ঘাটতি রয়েছে, অর্থনৈতিক দিক থেকে মানুষ এখনো পিছিয়ে পড়ছে। তাহলে কিভাবে বলছে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীরা যে হ্যাঁ আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আসছে? প্রশ্ন কিন্তু থাকছে সাধারণ মানুষদের জন্য। সাধারণ মানুষরা বারবার এই মানুষগুলোর ট্র্যাপে কি করে পড়ছে? কেন কেন্দ্রীয় সরকার বা কোনো প্রশাসন এখনো পর্যন্ত টনক নড়ছে না তাদের? কিভাবে এই দুষ্কৃতীরা বারবার করে নিজেদের আততায়িতার মাধ্যমে বিভিন্নভাবে তাদের জোর খাটাচ্ছে সাধারণ মানুষের ওপর প্রশ্ন উঠাচ্ছে এইভাবে যে তাদের ওপর বিভিন্ন রকম স্ক্যাম করে, এবং প্রশ্ন উঠছে সেই সাধারণ মানুষের ওপরে। সাধারণ মানুষ কেন বারবার আমরা সংবাদ মাধ্যমে দেখানো সত্ত্বেও এই ট্র্যাপে পা দেন? কেন বারবার আমরা এতবার দেখানো সত্ত্বেও এই স্ক্যামের মধ্যে বারবার আপনাদের নিজস্ব অর্থগুলোকে সেখানে ইনভেস্ট করেন? প্রশ্ন কিন্তু থাকছে, আর প্রশ্ন থাকবেও। ট্রাইব টিভি সব সময় সদা সর্বদা এই ধরনের প্রশ্ন তুলে যাবে।